হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজ করা 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাজেয়াপ্ত করা হয়েছে সুধা সদন সহ 8টি ফ্ল্যাট ও বাড়ি। তালিকায় আছে 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যের রাজুকের 60 কাঠা প্লটও। 6টি দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে সম্প্রতি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, এরই মধ্যে 2টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়েছে। দুদকের করা সেই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শেখ হাসিনা, তার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। একই সঙ্গে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরে দুদক জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামন দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা পাওয়া গেছে বলেও জানানো হয়। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। অ্যাকাউন্টের অর্থের বাইরে রাজুকের 1 কোটি 80 লাখ টাকা মূল্যের 60 কাঠা প্লট পাওয়া গেছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এছাড়া 8 কোটি 85 লাখ টাকার 10% জমি সহ 8টি ফ্ল্যাট পাওয়া গেছে বলে জানায় দুদক। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা ব্যাহত না হতে পারে সেজন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং সেগুলো আদেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনায় 1128 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাবেক এমপি, মন্ত্রীরা। 12টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, এজন্য নতুন অধ্যাদেশ করা হচ্ছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বড় সম্পদ বলে জানিয়েছেন নতুন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। একে তিনি আল্লাহর আশীর্বাদ হিসেবেও মন্তব্য করেছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে দেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থ পাচারের ক্ষেত্রে শীর্ষ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকাও করেছে এ সংক্রান্ত টাস্ক ফোর্স। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ অবস্থায় পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার, করছে নতুন অধ্যাদেশ। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, চলতি বছরে কয়েকশো কোটি টাকা ফেরত আনা যাবে। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে, অন্যগুলোরও অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন। পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বড় সম্পদ মনে করেন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা। এটা আমাদের জন্য আমরা মনে করি এটা আল্লাহর একটা বিরাট ব্লেসিং, কারণ যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি, এগুলো আন্তর্জাতিক ল আছে, যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব
আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন সহযোগিতার। এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল হব। দায়িত্ব নেয়ার প্রথম দিন অফিস করে তিনি বলেন, অর্থনীতি খুবই ভঙ্গুর অবস্থায় আছে, অন্তর্বর্তী সরকার নামটি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা। আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন, আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টার হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করব এটা কি স্থায়িত্ব আছে, এর পলিসির কি ইয়ে আছে। ডক্টর আনসুজ্জামান বলেন, ভুয়া তথ্যের ভিত্তিতে এলডিসি উত্তরণের আবেদন করা হয়েছিল, এজন্য মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে। পুনর্বিবেচনা করার জন্য কমিটি হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সংগঠন। দুপুরে অপরাজয় বাংলার পাদদেশ থেকে আন্দোলন শুরু করে তারা। স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট 9 দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে চায় তারা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়, পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে। পুলিশ বলছে, সংগঠনটির সদস্যদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তা না করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেয়। পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, সারা দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ, নিপীড়নের ঘটনা ঘটছে, যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণের দাবি জানান তারা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড জনসম্মুখে নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। সকালে 11:30 থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় 2 শতাধিক শিক্ষার্থী। ধর্ষকের বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি জানান তারা। ধর্ষণের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার, মেডিকেল রিপোর্ট প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া ভুক্তভোগী এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে 3 দিনের মধ্যে প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি নিশ্চিতের দাবিও জানান হয়। বর্তমান প্রশাসনের ব্যর্থতার কারণে দেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অভিযোগ করা হয় অবস্থান কর্মসূচি থেকে। এতটা আতঙ্কে এখন যে আমাদের রাস্তার নামতে আমরা বাধ্য হয়েছি, যে আমাদের সেফটিটা কোথায়, আমরা না বাসায় সেফ না বাইরে সেফ। একটা রেপিস্টকে এমন ভাবে এত বাজেভাবে কোনো একটা ধরনের এটার এগেইনস্টে এমন একটা স্টেপ নেওয়া হোক, ওপেনলি নেওয়া হোক, সো দ্যাট আর কেউ আর কোনো ছেলে যাতে এই ধরনের সাহস যাতে নেক্সট টাইম যাতে না করে। দর্শকদের আপনার ধরা হচ্ছে, রিমান্ডের উপরে রিমান্ড দেওয়া হচ্ছে কেন? তারা তো স্বীকার যাচ্ছে যে তারা ধর্ষণ করেছে, তাহলে ওদেরকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে না? আমরা মেয়েরা তো করেও সেফ না, আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যত পরিবর্তন হোক না, বাংলাদেশের সাথে বন্ধুত্ব অটুট রাখবে চীন। দেশটির এই অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রদূত ইয়ান ওয়েন বলছেন, নির্দিষ্ট কোনো সরকারের সাথে চীনের সম্পর্ক নয়, দুদেশের জনগণের লাভ ও স্বার্থের উপর ভিত্তি করে এই সম্পর্ক বলেও জানান রাষ্ট্রদূত। বাংলাদেশে চীনের ভাবমূর্তি নিয়ে সেন্টার ফর অল্টারনেটিভের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জরিপে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের বিষয়ে বাংলাদেশের প্রায় 76% উত্তরদাতা ইতিবাচক ধারণা পোষণ করেছেন, আর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে নেতিবাচক ধারণার কথা বলেছেন 59% উত্তরদাতা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 26 মার্চ রাতে প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাচ্ছেন। বাংলাদেশের সব সরকার প্রধানকেই চীন আমন্ত্রণ জানায়, সেই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার এই সফর বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। So whatever change taking place international or domestically in Bangladesh, our policy remains steadfast. আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যতই পরিবর্তন হোক না, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে। আগেও সব সরকার প্রধান চীন সফর করেছেন। কোনো নির্দিষ্ট সরকারের সাথে চীনের সম্পর্ক না, দুদেশের জনগণের লাভ ও স্বার্থের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক।
বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত রাশিয়ায় রাষ্ট্রদূত আলেকজান্ডার জি কোজিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে এই অনুরোধ জানান। 2012 সাল থেকে গ্যাসপ্রম বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং গ্যাস অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। 2023 সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় নতুন 5টি কূপ চিহ্নিত করে, যেখানে আরও অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানান রাষ্ট্রদূত। বৈঠকে সাধারণ বাণিজ্য সহযোগিতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশকে 30,000 টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। নতুন করে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়ন বছরখানেকের মধ্যে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। অগ্রাধিকার ভিত্তিতে এসব এলাকার কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে ডিএনসিসির গণশুনানিতে এসব কথা বলেন তিনি। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা দূর করতে সিটি কর্পোরেশন কাজ করছে বলেও জানানো হয় গণশুনানিতে। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর কোনো এলাকাতেই নেই জনপ্রতিনিধি। তবে স্থানীয়দের সাথে দূরত্ব কমিয়ে এনে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই গণশুনানি। জায়গাগুলো নিয়ে আপনারা প্রতিনিধি আমাদের কাছে আসেন। এতে অংশ নেন ডিএনসিসিতে নতুন করে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের বাসিন্দারা। সড়ক মেরামত, জলাবদ্ধতা আর মশার উৎপাত সহ নাগরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। বৃষ্টি এখন নাই, কিন্তু অনেক জায়গায় দেখা গেল যে জলাবদ্ধতা এখনো আছে। তারপরে বৃষ্টি হলো তো কোনো কথাই নাই, মানুষ হাঁটতে পারে না। আমার এই গ্রামে বিভিন্ন হাউজিংয়ে গ্রাস করে ফেলতেছে, এর পাশাপাশি খালগুলো তারা দখল করে নিয়ে গেছে। আমাদের এই রাস্তাটা যদি না হয় তাহলে দেখা যাচ্ছে বর্ষা, এই যে সামনে বর্ষা, আমরা একেবারে কোমর পানি অথবা মাথার উপর পানি উঠবে। মশা নিধন নিয়ে কাজ করছে না, তাহলে আমরা তো নাগরিক, আমাদের তো মশা নিধনের বিষয়ে অবশ্যই ব্যবস্থা, মানে মশা নিধনের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে কেন আপনারা মশা নিধনের ব্যবস্থা নিচ্ছেন না? সমস্যার কথাগুলো শুনে সাথে সাথে তার জবাব দেওয়ার চেষ্টাও করেন ডিএনসিসির কর্মকর্তারা। ঢাকাতে যে সমন্বয়হীনতার অভাব, এটা দূর করার একটাই উপায় হচ্ছে ঢাকার আন্ডারে যে ওয়াসা আছে, রাজুক আছে, তারপরে ডেস্কো আছে, all should come under one single umbrella, that is under city corporation. এটাকে যদি আনা যায় তখনই দেখবেন যে এই ধরনের অসমন্বয়হীনতা আর থাকবে না। রাস্তা করার দায়িত্ব আমার, ড্রেনেজ করার দায়িত্ব হলো আমার, কিন্তু সুয়ারেজের লাইন করার দায়িত্ব সিটি কর্পোরেশন। ওয়াসা যদি বলো ওই সময় আমি ওই জায়গায় কাজ করবো না, আমার বাজেট নেই, হাউ ক্যান আই ডু দিস, আমার পক্ষে তো করা সম্ভব না। এই কারণে অনেক সময় কাজ অর্ধেক করে ফেলে রাখতে হয়। যখন ওয়াসা আবার বাজেট পাবে, সুয়ারেজের লাইন করবে, তখন হয়তো ওই কাজটা কোঅর্ডিনেশন করে করতে হয়। এগুলো আমাদের দেশের ছোট দেশ, সমস্যা অনেক, ডিপার্টমেন্ট অনেক, এক এক ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশনের সমস্যা আমি স্বীকার করি। গণশুনানিতে যোগ দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। চলমান উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে সবাইকে কর দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রকে আমাদেরকে কিছু টাকা পয়সা দেন, আমরা তো সার্ভিস শুরু করেছি, এরকম যে শুরু করিনি। গত 3 বছর তো নিরলসভাবে আমাদের যে আর্মির যে ইঞ্জিনিয়ারিং কোর আছে তারা তো নিরলসভাবে কাজ করছে। সবচেয়ে এলিট মানে ফোর্স আমরা বলি, এবং যাদেরকে উপর আস্থা রাখা যায় সেই আর্মিকে আমরা দায়িত্ব দিয়েছি, কিন্তু এই 18টি ওয়ার্ডের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। যে কোনো প্রকল্পে নতুন ওয়ার্ডগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান ডিএনসিসির প্রশাসক। হ্যাঁ, আমরা এগুলো সব দেখব, সব আমরা দেখব। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিম তীরের ফিলিস্তিনি বসতিতে সহিংসতা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। হত্যা করা হয়েছে এক ফিলিস্তিনিকে, পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও যানবাহন। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে চলে দখলদারদের তাণ্ডব। লাগাতার 50তম দিনের মতো অব্যাহত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনও। জেনিন, রামাল্লাহ, নাবলুজ সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে 35 ফিলিস্তিনিকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। এর আগে বাড়িতে বাড়িতে গিয়ে চালানো হয় তল্লাশি। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই চলমান এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন পশ্চিম তীরের কমপক্ষে 30 বাসিন্দা। আটক হয়েছেন আনুমানিক 300 ফিলিস্তিনি। বাস্তুচ্যুত জেনিন ক্যাম্পের 90%-এরও বেশি শরণার্থী। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার 2003 বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে 2016 সালে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে জাতীয় জাদুঘর থেকে তার পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র সরিয়ে ফেলা হয়। আওয়ামী লীগের সরকারের আমলে নেয়া এই সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 2003 সালে দেয়া স্বাধীনতা পুরস্কার মরণোত্তর মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে 2016 সালে সরকার বাতিল করে, এই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত সরকার রহিত করেছে। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ না করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত নাগরিক আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় বক্তারা অভিযোগ করেন, বহু বছর ধরে রাজনৈতিক স্বার্থে মেডিকেল কলেজকে ব্যবহার করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় 8 বছর ধরে 250 শয্যা জেলা সদর হাসপাতালে চলছে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। সময়মতো বীমা দাবি পরিশোধ না করায় এই খাতের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ গ্রাহকরা। কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে এসব কথা বলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ আহমদ। বীমা খাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না, নিজে দুর্নীতি করব না, অন্যকে দুর্নীতি করতে দেব না বলে অঙ্গীকার করেন বিআইএর সভাপতি। যে কোনো মূল্যে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। বীমা আহরণের ক্ষেত্রে কোম্পানিগুলোর মধ্যে যে অসম প্রতিযোগিতা রয়েছে তা বন্ধে উদ্যোগ গ্রহণের কথাও বলেন বিআইএর সভাপতি। বীমা কোম্পানির তুলনায় অর্থনীতিতে এই খাতের অবদান খুবই কম। বীমা খাতের সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে, তাই এই খাতকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। কিন্তু আপনি এই বীমা কোম্পানি যদি আপনি একটা হিসাব করেন যে ওর থেকে যতটুকু বীমা দাবি পাবে তার থেকে ওর অ্যাসেটের পরিমাণ কিন্তু কয়েকশো এবং হাজার গুণ বৃদ্ধি। হয়তো তারা এটা বিক্রি করে কিন্তু করতে, এটা আমাদের মাথায় আছে। আমরা এটা চিন্তা করছি যে আমরা তাদেরকে প্রয়োজনে প্রেশার দিব, যে বলবো যে তুমি অ্যাসেট করেছো এদের টাকা দিয়ে, অত প্রয়োজনে তুমি অ্যাসেট সেল করো, তুমি অ্যাসেট সেল করে তার দাবি পরিশোধ করো। কারণ তুমি আজকে যেটা করতেছো সেটা করার কারণে কিন্তু আমাদের এই সেক্টরটাকে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপন প্রণালী 70% কিডনি রোগের ঝুঁকি কমাতে পারে। জাতীয় প্রেস ক্লাবে কিডনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিবন্ধকতা উত্তরণ বিষয়ক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বক্তারা কথা জানান। এ সময় তারা কিডনি রোগ প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, সুষম পরিমিত খাবার গ্রহণের তাগিদ দেন। ফাস্টফুড, কোমল পানীয়, চিনিযুক্ত খাবার, ধূমপান, মদপান পরিহারের পরামর্শ দেন বক্তারা। কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনার রশিদ আলোচনায় অংশ নিয়ে বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না গেলে কিডনি রোগ বাড়তেই থাকবে। শতকরা 60% মানুষ জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে। এ সময় বক্তারা বলেন, দেশে প্রান্তিক পর্যায়ে কিডনি ডায়ালাইসিস এখনও খুব ব্যয়বহুল। কিডনি রোগের তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা খুবই নগণ্য। প্রাথমিক সচেতনতায় কিডনি রোগ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন বক্তারা। ডায়াবেটিসের সংখ্যা যদি প্রপারলি নিয়ন্ত্রণ না করা যায়, উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে কিডনি রোগ বাড়তেই থাকবে। পরিশ্রম করা বা নিয়মিত ব্যায়াম করা। দ্বিতীয়টি হলো যে সুষম এবং পরিমিত খাবার, যাতে করে আমাদের ওজন ঠিক থাকে। ক্যাম্পিংটা করতে হবে এগ্রেসিভলি, যাতে আপনার কিডনি রোগ না হয়। সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজি বন্ধে মহড়া অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকাল থেকে ছাতক ও দোয়ারা বাজারে এই মহড়া অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের নদীপথ দিয়ে সারা দেশে পরিবহন হয় মূল্যবান চুনাপাথর, বালু, সিমেন্ট সহ নানা পণ্য। প্রায়ই এসব পরিবহন থেকে জোরপূর্বক চাঁদাবাজি হয় কয়েক জায়গায়। সেই সকল চাঁদাবাজি বন্ধে এই মহড়া পরিচালনা করা হয়। এতে নদীপথে চাঁদাবাজি শূন্যের কোটায় নেমে আসবে বলে প্রত্যাশা সেনা সদস্যদের। আমরা কোম্পানিগঞ্জ, ছাতক, দোয়ারাবাজার এই নৌ রুটটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে। এখানে চোরাচালান, চাঁদাবাজি এবং অনেক সময় ডাকাতির তথ্যও আছে, তাই না? তো এগুলো নিরসনকল্পে আমরা ইতিমধ্যে আমাদের অভিযান চালু রেখেছি এবং আমরা সফলভাবে ইতিমধ্যে এটা করতে পেরেছি। পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। এ ঘটনায় নিহত হয়েছে 6 সেনা সদস্য। জিম্মি করা হয়েছে ট্রেনের শতাধিক যাত্রীকে। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। এ সময় এতে 450-র বেশি যাত্রী ছিল। হঠাৎই ট্রেনটিতে হামলা চালানো হয়। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।